প্রত্যেক দিন নতুন নতুন নজিরবিহীন ঘটনার থাকছি আমরা এই গোটা শহর। একেবারে নিরস্ত্রভাবে একেবারে রাস্তায় মাটি আঁকড়ে টানা 22 ঘন্টা বসে রইলেন জুনিয়র ডাক্তাররা, আর তাদের সেই দাবির সামনে মাথা নোয়াতে হলো পুলিশকে, মাথা নোয়াতে হলো প্রশাসনকে। নিজেদের দাবিতে একেবারে অহিংসভাবে অনড় থেকে কিভাবে দাবি আদায় করে নিতে হয় গতকাল তাই দেখিয়ে দিলেন চিকিৎসকরা। এই শহরের জন্য রোজ নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন প্রতিবাদীরা, রোজ ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ, এবং সব থেকে জরুরি যেটা 9 আগস্টের একটা ঘটনার পর আন্দোলন স্তিমিত হওয়া তো দূরের কথা, প্রতিদিন নতুন করে আগুন জ্বলছে, নতুন করে ঝাঁঝ বাড়ছে, তীব্রতা বাড়ছে। আলোচনা করব যারা রয়েছেন আমাদের সঙ্গে, পরিচয় করিয়ে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন, ডক্টর তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন, সুব্রত দত্ত এবং ডক্টর তিতাস পাল রয়েছেন আমাদের সঙ্গে। আলোচনায় আসবো, তবে শুরুতেই আপনাদের দেখাবো সেই অনমনীয়তার ছবি যেখানে আন্দোলনের চাপে অবশেষে পুলিশ বাধ্য হলো নিজেদের সেই লৌহ কপাট সরাতে। 22টা ঘন্টা সেথর সঙ্গে লড়াই চললো, কিন্তু তারপরও মাথা নামাতে হলো পুলিশ প্রশাসনকে, যেখানে দেখা গেল পুলিশ কর্মীরা তারাই কিন্তু হাত দিয়ে, যে হাতে তারা 22 ঘন্টা আগে ব্যারিকেড তৈরি করেছিলেন, যেভাবে শিকল লাগিয়েছিলেন সেই শিকল তারা খুলে দিলেন, খুলে দিতে বাধ্য হলেন। পৌঁছে গেলেন চিকিৎসকরা একেবারে লালবাজারে, পৌঁছে গেলেন সিপির দুয়ারে। বিনীত গোয়েলের হাতে স্মারকলিপি দিয়ে অবস্থান তুলে নিলেন আন্দোলনকারীরা। 12-14 আগস্ট পুলিশের ব্যর্থতা মেনে নিয়েছেন সিপি, তবে তিনি নিজের কাজে সন্তুষ্ট বলে জানিয়েছেন আন্দোলনকারীরা, এমনটাই জানালেন। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে এখনও কিন্তু অনড় রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে লড়াই ফিরল ক্যাম্পাসে। কাল রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি, আজকে ফের রাত দখলের ডাক। রাত 9টা থেকে 10টা পর্যন্ত আলো নিভিয়ে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমাদের যে ডেপুটেশন কপি, সেই ডেপুটেশন কপি আমরা দিই, তিনি সেই ডেপুটেশন কপি রিসিভ করেন, গ্রেসফুলি রিসিভ করেন, এবং তারপর আমরা প্রত্যেকটা যে পয়েন্ট, সেই পয়েন্ট নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় তিনি স্বীকার করেন 12 তারিখ এবং 14 তারিখের যে ঘটনা, সেই ঘটনা যে পুলিশ ফেলিওর হিসেবে তিনি মনে করেন, এটা তিনি স্বীকার করেন। পরবর্তীকালে 9 তারিখে 14 তারিখ কর্ডন করার জায়গা, এভিডেন্স টেম্পারিং এর ঘটনা, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি, এবং এই ডিটেলস আলোচনার পর উনি পরিষ্কারভাবে বলেন যে তিনি আমরা জিজ্ঞাসা করি যে স্যার, এই নৈতিক দায়ভার থেকে আপনার আমরা মনে করি পদত্যাগ করা উচিত, কিন্তু তিনি এই কথা বলেন যে তিনি তার কাজে খুশি, কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে মনে করেন তার পদত্যাগ করাবেন, তাহলে তিনি হাসি মুখে সেই পদত্যাগপত্র গ্রহণ করবেন। এই মুহূর্তে এই যে আলোচনা হলো, আপনারা কি ভাবছেন, এখন কি করবেন? আমাদের যে ডেপুটেশন কপি, সম্মিলিত কপি দেওয়ার পদক্ষেপ ছিল, সেটা আমরা আজ দিলাম। আমাদের পরবর্তীকালে যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, 4 তারিখের যে কর্মসূচি, বিচার পেতে আলোর পথে, সেটা আমরা পালন করব 9টা থেকে 10টা। 9টার সময় লাইট বন্ধ করে আপনারা বাইরে বেরিয়ে আসুন, অভয়ার বিচারের দাবিতে যেভাবে পারবেন শান্তিপূর্ণ উপায়ে প্রবেশ করুন। আমি ডক্টর পালকে দিয়ে আলোচনা শুরু করব। ডক্টর পাল, একেবারে যে অনমনীয় মনোভাব আমরা জুনিয়র চিকিৎসকদের দেখলাম, যেখানে প্রবীণরা পাশে এসে দাঁড়িয়েছেন, যেখানে একেবারে অবসরপ্রাপ্তরা পাশে এসে দাঁড়িয়েছেন, গোটা দেশ পাশে এসে দাঁড়িয়েছে বলা যায়। আজকে যেমন একটা কর্মসূচি রয়েছে 1 ঘন্টা, তার পরবর্তী আপনাদের পদক্ষেপ কি রয়েছে, কি ভাবনা চিন্তা রয়েছে? আজকের যে আমাদের কর্মসূচি, রাত 9টা থেকে 10টা আমরা আলো নিভিয়ে সবাইকে রিকোয়েস্ট করছি যে রাস্তায় নেমে আসুন, হাতে প্রদীপ বা দিয়া নিয়ে। অভয়া দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এর পরবর্তী আমাদের যে কর্মসূচি সবটাই ডিপেন্ড করছে কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ওপর। 5 তারিখে কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, সেটা অনুযায়ী আমরা নিজেদের পদক্ষেপ বা পরের কর্মসূচি ডিসাইড করবো আর কি। এবং একই সঙ্গে সিপির পদত্যাগের যে দাবি আপনারা জানিয়েছেন, যে নিয়ে আপনাদের ডেপুটেশন, সেই দাবিতে আপনারা অনড় থাকছেন? অনড়, একদম অনড়। ডেপুটেশন আমরা জমা দিয়ে এসেছি, উনি ওনার পয়েন্টটা রেখেছেন, আমরা আমাদের পয়েন্টটা রেখেছি। এবার দেখা যাক উনি কি করেন, তবে আমাদের এই দাবি অনড়। বেশ, আমি দেবনারায়ণ বাবুর কাছে যাই। দেবনারায়ণ বাবু, একটা জিনিস মানতেই হবে, দেরি হলেও এখনো পর্যন্ত যা যা দাবি সেগুলো কিন্তু একটার পর একটা মেটানো হচ্ছে, বা কোথাও প্রশাসন বাধ্য হচ্ছে মেটাতে। দেখুন, যে অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেই অভিযোগে সিবিআই গত পরশু তাকে গ্রেফতার করলো। প্রায় 24 ঘন্টা পরে সেখানে স্বাস্থ্য দফতর বাধ্য হলো সন্দীপ ঘোষকে পদ থেকে সরাতে। জুনিয়র ডাক্তারদের কিন্তু এটাও একটা অন্যতম দাবি ছিল, এবং যে দাবি নিয়ে তারা মাটি আঁকড়ে পড়ে রইলেন গত 22 ঘন্টা ধরে, সেটাতেও কিন্তু সাকসেস পৌঁছে গিয়েছেন একেবারে লালবাজারের অন্দরে।
তাহলে শুধু শুধু এই দীর্ঘসূত্রিতার কারণটা কি মানতে তো হবেই। কোনটা, কোন দীর্ঘসূত্রতা? এই যে 22 ঘন্টা ধরে অপেক্ষা, আচ্ছা। সন্দীপ ঘোষ 12 তারিখ রিজাইন করার পর সিবিআই তাকে গ্রেফতার করছে, গত পরশু 2 তারিখ, 3 তারিখে তাকে সরাচ্ছেন, মানে অবশেষে মানতে তো হচ্ছেই, সেই জায়গা থেকে তো সরা যাচ্ছে না। না না, তুমি প্রশ্ন করছো কোনটা? তুমি লালবাজারের প্রশ্ন করছো না সন্দীপ ঘোষ? দুটোই প্রশ্ন করছি। যে দীর্ঘসূত্রিতার কারণটা কি? লালবাজারেরটাও মানতে হলো, সন্দীপ ঘোষেরটাও মানতে হলো। না, প্রশ্ন হচ্ছে এই যে গোদা বাংলায় বলে চুন খেয়ে গাল পড়েছে দই দেখলি ভয় পায়, তার মানে এর আগে 25-30 জন পুলিশ মার খেয়েছে। আবার যদি এই ঘটনা ঘটে, কারণ রাত্রে দেখা গেছে বাইরের যারা রাজনীতিবিদ তারা ওখানে ঢুকেছে, অবশ্য পরে তারা স্লোগান দিয়ে বাইর করেছে, মানে পুলিশ মার খাবে। না না, নিশ্চয়ই তো সেই ঘটনাটা তো অতীত, একেবারে কারেন্ট, এই কারণে নিশ্চয়ই কবে মার খেলো পুলিশ? আরে পুলিশ এই যে আরে যেদিন কি হলো 14 তারিখ পুলিশ তো পালিয়েছে, 14 তারিখ রাতে আপনি পালিয়েছে দেবনন্দা, মানে আপনি 14 তারিখ রাতের কথা বলছেন? এই যে এটা পালন হলো কদিন আগে, নবান্ন অভিযান। সেখানে তো পুলিশ মার খেলো, সেখানে পুলিশ কেন মার খেলো? এই কারণটা ওই যে চুন খেয়ে এখন দই দেখলে এটা সত্যি তো এই অবস্থা যদি হয় আবার আর একটা গন্ডগোল হবে, সেই কারণে। এবং শুধু ওরা ছিল না, অনেকেই ছিল। মানে আপনি বলছেন, তার মানে দেবরান বাবু, আচ্ছা তার মানে আপনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের হাতে পুলিশ মার খেতে পারে এরকম একটা ভয়ে ওই 9 ফুট উচ্চতার ওই ব্যারিকেডগুলোকে বসাতে হচ্ছিল। আমি কখনো বলিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে, অনেকেই ওরা বলছে আমাদের সঙ্গে অনেকেই মিশেছে, আমরা তাদেরকে দেখেছি এসেছে, কিন্তু তারা পতাকাবিহীন এসেছে। এখন কে কখন কোথায় আসে সে অবস্থা তো মানে কলকাতা পুলিশ, মানে কলকাতা পুলিশ একটা ডক্টর মুখোপাধ্যায় কলকাতা পুলিশ। এক সেকেন্ড, না না বেশ, আপনার কথা বোঝা গেছে। এবার হচ্ছে ডক্টর মুখোপাধ্যায়, সেটা হচ্ছে তাহলে পুলিশ 14 তারিখ রাতে আমরা দেখলাম একেবারে কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে ছবি দেখালো, সিপি নিজে দেখালেন, যেখানে ব্যারিকেড ট্যারিকেড টপকে যারা আসছিলেন তাদের হাতে না হয় পতাকা ছিল। সেদিন পুলিশ পারলো না প্রতিরোধ করতে। আচ্ছা 27 তারিখে নাকি পুলিশ মার খেলো, দেবনারায়ণ বাবু বলছেন কেন মার খেলো, সেটাতে ঘোষিত কর্মসূচি ছিল। সায়ন লাহিড়ী তিনি কিন্তু ছাড়া পেয়ে গেছেন, তার বিরুদ্ধে যে যে অভিযোগ এসেছিল সেগুলো কিন্তু একেবারে খারিজ হয়ে গিয়েছে। পুলিশ এখন যে কোনো অহিংস আন্দোলন, যে কোনো প্রতিরোধ, যে কোনো প্রতিবাদে মার খেতে পারে, সেই ভয় তারা এখন এই 9 ফুট 10 ফুটের ব্যারিকেড লাগিয়ে সেগুলোতে লোহার শিকল দিয়ে তালা দিচ্ছে, ওয়েল্ডিং করছে, এটাই তার যুক্তি। দেখুন এই যে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন ওখানে, ওরা যেটা দাবি বলেছিলেন পুলিশ প্রতিটা ক্ষেত্রে একটা এমন কথা বলছে যে তারা পরস্পর বিরোধী। ওনারা বললেন যে আপনারা এগোতে পারবেন না, কারণ হচ্ছে 144 ধারা রয়েছে। তো 144 ধারা বলে এগোতে দেওয়া হলো না। এর পরের দিন আবার তারা এগিয়ে গেলেন, তখন 144 ধারা উঠে গেল। তো পুলিশের এই প্রতিটা ক্ষেত্রে দেখবেন, এই যখন ক্রাইম সিনে কি হয়েছে না 40 ফিট 11 ফিট করা হয়েছে, তারপরে আবার ভিডিও আসলো, দেখা গেল ওরকম কিছু ছিল না, তখন আবার বলছেন যে না ওখানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ছিল। তারপরে যেই বলা হলো যে ওটা ডক্টর অভিক দে, তখন আবার উল্টে যাচ্ছেন। আবার তৃণমূল হচ্ছে অভিক থেকে সাসপেন্ড করছে কারণ সে ক্রাইম সিনে ছিল বলে, ক্রাইম সিন সংক্রান্ত ব্যাপারে কোনোটার সাথে কোনোটার মিল নেই। পুলিশের বিশ্বাসযোগ্যতা পুলিশ হারিয়েছে, যার জন্য মানুষ পুলিশ কি বলছে, প্রশাসন কি বলছে, এই সরকার কি বলছে, কোনো কথা বিশ্বাস করতে পারছে না মানুষ। সেই জন্যে এখন এই ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, সাধারণ মানুষ জনরোষে বাইরে বেরিয়ে এসছে, কারণ তারা এই সরকারকে আর বিশ্বাস করে না। এই সরকার পদে পদে মিথ্যে কথা বলে, সেগুলো এই সরকারই প্রমাণ করেছে। বেশ, আমি আপনাদের একবার দেখাবো গতকাল শুধুমাত্র যে জুনিয়র ডাক্তাররা 22 ঘন্টা পথে বসে রইলেন, গোটা শহরবাসী তাদের পাশে রইলে এমনটা নয়। কালকে একেবারে সিনিয়র ডাক্তারদেরও আমরা দেখলাম গোটা বাইপাস জুড়ে একটা দীর্ঘ রাস্তা হাতে হাত ধরে মানববন্ধন করে রইলেন তারাও। আন্দোলনের আরও এক অভূতপূর্ব নতুন ছবি দেখলো এই শহর। পাটুলি থেকে উল্টোডাঙ্গা পর্যন্ত ছিল চিকিৎসকদের এই কর্মসূচি, যেখানে স্বাস্থ্যকর্মীরা তারাও কিন্তু একেবারে হাতে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। গোটা ইএম বাইপাসের ধার জুড়ে স্লোগান দেখা গেল কাল।
এই জায়গায় আসবে সুব্রতদা, একটা জিনিস তো মানতেই হবে যে রাজ্য সরকার এই মুহূর্তে খানিকটা হলেও পিছুপা হতে বাধ্য হচ্ছে, এবং কোথাও এই যে আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে এটাকে কি পুলিশ ভয় পাচ্ছে? তাকে থামানোর জন্যই এত উদ্যোগ? দেখুন, গোটা দেশ, আমাদের রাজ্য এই আন্দোলন, এই গণ আন্দোলনের নানান ফর্ম দেখছে, যা অতীতে আমরা দেখিনি। আসলে নজিরবিহীন একটা দুর্নীতি, একটা স্বৈর শাসন আমাদের রাজ্যে চলছে। তাকে মোকাবেলা করার জন্য এই গণ আন্দোলন, এই গণ আন্দোলনের নানান ধারা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা সকলেই শিক্ষিত হচ্ছি। আসলে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে করাপশনের একটা আধার তৈরি হয়েছে, যার অংশ হিসেবে নির্যাতিতা মারা গিয়েছেন বলে ধারণা করছে সকলে, ফলে এর বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতে হবে, সবাই রাস্তায় নামছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই প্রশাসন খানিকটা পিছিয়ে আসছেন। আমরা আগেও বলবার চেষ্টা করেছি, দেখুন প্রশাসন আমাদের মানুষকে, তার জীবনমানকে রক্ষা করার দায় যাদের পুলিশকে, রাজ্য পুলিশের যিনি প্রধান তিনি অভিযুক্ত রাজীব কুমার, কলকাতা পুলিশের যিনি প্রধান বিনীত গোয়েল তিনি অভিযুক্ত। কামদুনি মামলা বিনীত গোয়েল নষ্ট করে দিয়েছে, ঠিক একইভাবে হচ্ছে গিয়ে সারদা মামলা রাজীব কুমার নষ্ট করে দিয়েছে এভিডেন্স। এখানেও এইরকম অভিযোগ উঠছে এভিডেন্স নষ্ট করে দেওয়ার। ফলে এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদের মাথার ওপর রেখে প্রশাসনের যে স্বচ্ছতা মানুষের কাছে নামিয়ে আনার, দেখানোর, সেটা করতে পারছেন না কেন মুখ্যমন্ত্রী? কেন স্বাস্থ্যমন্ত্রী পারছেন না এটা করতে? একটা জিনিস তো মানতেই হবে যে সিপি তিনি একেবারে, চিকিৎসকরা বলছেন তিনি মেনে নিয়েছেন যে 12 তারিখের ঘটনা, 14 তারিখের ঘটনায় মানে সেখানে যে পুলিশি ব্যর্থতা ছিল, এবং প্রেস কনফারেন্সও আমরা দেখেছি একেবারে সিপি পরিষ্কার বলছেন যে ব্যর্থতা, আপনারা যদি বলেন ব্যর্থতা সেক্ষেত্রে আমাদের ফেলিয়ার মানতেই হবে। তা সত্ত্বেও তিনি নিজের পদত্যাগ তিনি করবেন না, মানে একেবারে নজিরবিহীনভাবে তারই পদত্যাগের দাবি যেখানে তারই হাতে তুলে দেওয়া হচ্ছে, এখনো তিনি বলছেন যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরায় তাহলে তিনি সরবেন। একদম একদম একদম, কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চুপ। এই যে যত ঘটনা হয়েছে, একটু আগে যিনি তৃণমূলের মুখপাত্র উনি বললেন যে পুলিশ মার খেয়েছে ইত্যাদি ইত্যাদি। পুলিশ যেভাবে সাধারণ মানুষকে মেরেছে, সে 27 তারিখের ঘটনাই হোক বা ওই ডার্বি ম্যাচেই হোক, এবং আরও তারপরে যতগুলো মানববন্ধন হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি পুলিশের বীভৎস রূপ। লাঠিপেটা করেছে পুলিশ, কাঁদানে গ্যাস ছুঁড়েছে, এমনকি পুলিশ টিয়ার সেল পর্যন্ত ফাটিয়েছে। এই পুলিশের রূপ, উপর মহলের যদি অঙ্গুলি হেলন না থাকে, পুলিশ এই ধরনের এই মানে মানুষকে আটকানোর জন্য পুলিশের এই যে প্রয়াস, এই প্রয়াস পরিষ্কার বোঝা যাচ্ছে উপর মহলের অঙ্গুলি হেলন রয়েছে, রাজ্যের পুলিশ মন্ত্রীর অঙ্গুলি হেলন রয়েছে, এবং সেই জন্যই ইঙ্গিতটা তিনি করছেন যে উপর মহল চাইলে, সিপি ওই জন্য বলছে এরকম এত ন্যাক্কারজনক ঘটনা, মানে সারা দেশে এই ঘটনা, আমি তো মানে আমি নিজে সত্যিকারের অবাক যে কিন্তু তার সত্ত্বেও পদ থেকে সরছেন না। একদম 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 তিনি মানছেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে যেহেতু তিনি জানেন যে তিনি মানে পৃষ্ঠপোষক, তার উপরে পুলিশ মন্ত্রী রয়েছেন, পুলিশ মন্ত্রী চাইলে তবে তিনি সরবেন। উপর মহল বলতে এক্স্যাক্টলি একদম পুলিশ মন্ত্রীর কথাই এখানে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসেই জানিয়ে দিয়েছিলেন যে দুদিনের বিধানসভার বিশেষ অধিবেশন হবে, আর সেই মতো গতকাল বিধানসভায় অপরাজিতা বিল পেশ করলো রাজ্য সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হলো। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। প্রমাণ লোপাট করেছেন আরজি করে। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে, তাই দফা 1 দাবি 1, দফা 1 দাবি এইসব যাবে না, দিস স্লোগানস উইল নট গো, দফা 1 দাবি 1, এগুলো দিস ক্যানট বি পার্ট অফ দ্য ডিসকাশন, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, কিছু যাবে না। বিল কিসের ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পরানো হয়েছিল, যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়ের ধর্ষণকারী সকলকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।
এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে, তাদের উপরেও যে অত্যাচার হয়েছে, রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার বাংলার কয়েক গুণ বেশি। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদী পদত্যাগ চাই, তার কারণ সারা দেশের উনি জাতীয় লজ্জা। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। অপরাজিতা বিল এনে রাজ্য সরকার কতটা সদর্থক ভাবনা চিন্তা করছে তার একটা প্রকাশ তো সামনে এলো, কিন্তু প্রশ্ন উঠছে এই বিলের আদৌ কোনো বাস্তবতা রয়েছে কি, বা আরজি করে যে ঘটনা ঘটে গিয়েছে সেই নির্যাতিতা তিনি তো এই বিলের আওতায় আসবেন না, তাহলে তার সুবিচার কিভাবে হবে? আমি শ্রমিকের কাছে এই জায়গায় যাবো। শ্রমিক, এই যে আইন গতকাল বিধানসভায় পেশ হলো এবং পাশ হলো, তারপর এর বাস্তবে কার্যকরী হওয়াটা কতটা সম্ভব? প্রথমত আমি বলি যে একটা কথা হচ্ছে যে অলরেডি এই যে আইন আমাদের বিএনএস নতুন যে আইন এসেছে এই 2023 বিএনএস এই প্রভিশন অলরেডি আছে, আইপিসিতেও ছিল। আর আরেকটা কথা হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে যে এটা একটা হচ্ছে আমাদের মানে দেশের আইন একটা রাজ্যে আলাদা, আবার দেশের অন্যান্য জায়গায় আলাদা। সম্মত কি হবে সেইটাই আমার কাছে অত্যন্ত মানে অবাক লেগেছে। আমার মনে হয় না এটা হবে। তার কারণ হচ্ছে যে দেশ ধরে নিন আপনি যে এখানে বলছে যে 30 মানে যেগুলো বলা হয়েছে যে 30 দিনের মধ্যে ট্রায়াল করতে হবে ইত্যাদি ইত্যাদি, এইগুলো এবং আরও যা যা চাওয়া হয়েছে এখনো পর্যন্ত তো ওটা শুধু বিল মানে খসড়া বিল এসেছে, এখনো পর্যন্ত যতক্ষণ না ওটা আইন হয়ে আসছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে ওর মধ্যে আরো কি কি। কারণ আমি দেখলাম যে বিরোধী দলনেতা তিনি কিছু অ্যামেন্ডমেন্টস চেয়েছেন, সেটা তো অবশ্যই সামনে এলে বোঝা যাবে। কিন্তু ডক্টর মুখোপাধ্যায়, প্রশ্নটা এটাই যে আমাদের দেশে একটা পার্লামেন্ট আছে, মানে সেখানে লোকসভা আছে, রাজ্যসভা আছে, বিল থেকে আইন হওয়ার জন্য বেশ কিছু স্টেপস আছে, সেগুলো পার না করে কোনো একটা রাজ্য তারা নিজেদের একটা আইন চালু করতে পারে না? দেখুন, সেটা তো একটা আসি আমি আপনাকে বলছি, কিন্তু আপনি এই আইনটা দেখুন যে এটা পশ্চিমবঙ্গের আইন, তো তাহলে পশ্চিমবঙ্গের সমস্যাগুলোর তার সমাধান কি এই আইনে থাকবে? তাহলে পশ্চিমবঙ্গের সমস্যাটা কি? পশ্চিমবঙ্গের সমস্যা হচ্ছে একটা রেপ হলে পুলিশ এফআইআর নেয় না, পুলিশ উল্টে বলে দেয় রেপিস্টের কাছে যেতে শাহজাহানের কাছে চলে যাও। তাহলে সেক্ষেত্রে পুলিশের কি শাস্তি হবে, কত বছরের জেল হবে? পশ্চিমবঙ্গে আরজি করে কি দেখা গেল, পশ্চিমবঙ্গে পুলিশ সাক্ষ্য প্রমাণ লোপাট করে, তাহলে সাক্ষ্য প্রমাণ লোপাট করলে পুলিশের কত বছরের সাজা হবে? পশ্চিমবঙ্গে কি দেখা গেল যে একটা রেপ হলে সাথে সাথে সেই ভিকটিমকে তাড়াতাড়ি করে পোস্টমর্টম করে দেওয়া হয়, না হলে পোস্টমর্টম দেরি করা হয়, বডি পুড়িয়ে দেওয়া হয়, প্রমাণ লোপাট হয়। সেক্ষেত্রে এই আইনে কি আছে যে পুলিশের কতদিন সাজা হবে, মৃত্যুদণ্ড হবে কিনা? মানে আপনি বলছেন তাহলে এরকম একটা পরিস্থিতিতে দেবনানন্দা, যখন এরকম একটা তালগোলের পরিস্থিতি চলছে, গোটা দেশের মানুষ ভাবনা চিন্তা করছেন, গোটা পৃথিবীর মানুষ শিহরিত হয়েছেন, সেই রকম একটা পরিস্থিতিতে এই আইনের রাজ্য সরকার কি প্রমাণ করার চেষ্টা করলো যে তারা অত্যন্ত সদর্থক এই সমস্যাগুলো সমাধানে? আমার প্রথম প্রশ্ন হচ্ছে কি, দেখুন তিনটে জিনিস মুখ্যমন্ত্রী বলেছে, এটা হলো সর্বোচ্চ শাস্তি, 2 নম্বরে কম, যেটা আমাদের আছে, যেটা বোধহয় আগে ছিল না, না ছিল আপনি শেষ করুন, একটু বলি আমি তো প্রথম পয়েন্ট। হ্যাঁ বলুন। তিনটে জিনিস মুখ্যমন্ত্রী বলে সর্বোচ্চ শাস্তি, আগেরটা উনি দেখিয়ে দিয়েছেন কোনটা সর্বোচ্চ শাস্তি নেই, কোথাও মৃত্যুদণ্ড নেই, উনি সেটা তৈরি বলেছেন। 2 সময় কম সময়ে বিচারটা কম সময়, ফাস্ট ট্র্যাক কোর্ট কেন্দ্র সরকার বলছে ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য দেওয়া হচ্ছে, এখানে হয় পয়েন্ট নাম্বার 3 এই বিচারটা কেন করতে পারছে না? আচ্ছা শ্রমিক পরে 3 নম্বর হচ্ছে ন্যায় বিচার। এই তিনটে জিনিসের পরে হতে হবে সময়। এই যে দেখো 21 দিনের মধ্যেই এই কামধনু ঘি হলো, প্রথম বিচারটা হলো 3 বছর লাগবে, 14 বার পিপি বদলে গেল না, ওটা তো হাইকোর্টে। আমি বলছি লোয়ার কোর্টে তাই বিচারটা পিপি বদলানো তার পুলিশ মন্ত্রী নেবে না নেবে না, পিপি বদলানো তার পুলিশ মন্ত্রী নেবে না নেবে না, ঠিক আছে বলতে দেবে, আমাকে একটু বলতে দিয়েছে, না বললে ছেড়ে দাও। লোয়ার কোর্টে 3 বছর লাগবে, মুখ্যমন্ত্রী বলেছে এটা 3 বছর চলবে না, 50 দিনের মধ্যে এটা টাইম দিয়েছেন, সেখান থেকে 15 দিন ম্যাক্সিমাম। হাইকোর্ট বলেছে তদন্ত এগোয়নি আরজি করে কেসে, এটা বলে দিন, তাহলে তদন্ত না করে তো কি করে সাজা হবে? তবে এটা এখন সুপ্রিম কোর্টের কাছে রয়েছে, কালকে আমরা দেখব আমি একবার ডক্টর পালের কাছে যাই,
দাঁড়ান আস্তে এই মুহূর্তে যারা পথে নেমে আন্দোলন করছেন তারা কি মনে করছেন? ডক্টর পাল, এই যে অপরাজিতা বিল পাশ হলো, যদি আইন লাগু হয়, যদি কার্যকর হয়, আপনার কি মনে হচ্ছে? আপনারা আশাবাদী? এই আইনটা আমরা জানি এটা রেট্রোস্পেক্টিভ যে অ্যাসপেক্টটা আছে সেটা হচ্ছে এই আইনটা যে পাশ হলো এটার কোনো অ্যাসপেক্ট কিন্তু আমাদের অভয়াদির জাজমেন্ট মানে বিচারের ওপর পড়বে না। তাই আমাদের আন্দোলনটা পুরোপুরি অভয়াদির বিচারের জন্য। আইন কি পাশ হলো সে তো পরে দেখা যাচ্ছে, কিন্তু আমাদের অভয়াদির বিচারটাই আমাদের প্রাথমিক দাবি, ওটা আগে হোক, তারপর আমরা দেখবো সামনে কি ঘটছে। বেশ, সুব্রত দা, আমার কথা হচ্ছে আমদুনি ঘটে গিয়েছিল, পার্ক স্ট্রিট ঘটে গিয়েছিল, তখন আইনের কথা মনে হয়নি। এই ঘটনার পরে আইনের কথা মনে হচ্ছে, কিন্তু সেই আইনও আদৌ হবে কি হবে না তাই নিয়ে একটা বড় প্রশ্ন। রাজ্য সরকারের শ্রমিক রাজ্য সরকার রক্তাল্পতায় ভুগছে, মুখে রং মেখে কিছু লাভ হবে না, এটা মেক ওভার করার চেষ্টা করা হচ্ছে। কারণ দেখুন এই আইন করছে, আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ভয়ঙ্কর ক্রাইম হয়েছে, আচ্ছা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেন ওনাকেই থাকতে হবে? পুলিশ ব্যর্থ, পুলিশ মন্ত্রী ওনাকেই থাকতে হবে। আরে দুটো ছেড়ে উনি মুখ্যমন্ত্রী থাক না, আমরা তো বলছি না। আমি বলছি যে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী ব্যাপকভাবে তার ব্যর্থতা, তার দপ্তরগুলোর ব্যর্থতা, তারপর উনি মেকওভার করবার চেষ্টা করছেন বিল এনে। সর্বোচ্চ শাস্তি এদেশে এই ঘটনায় ঘটেছে। কামদুনির কেসে পুলিশকে ম্যানুভার করে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী যারা অপরাধী তাদের আড়াল করেছে। নির্ভয়ার ঘটনার পরে আইন আরো করা হয়েছে আমরা জানি, কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে এখন যখন গোটা দেশের মানুষ চাইছেন এই 14ই আগস্টের নির্যাতিতা তার ঘটনার সুবিচার হোক, সেই নিয়ে রাজ্য সরকার কি করছে? নতুন আইনের ভাবনা আনা হয়েছে, কিন্তু তারপর ভবিষ্যৎ কি এই নতুন আইনের? এছাড়াও নাইট ডিউটি নিয়ে মুখ্য উপদেষ্টার বক্তব্য আপনারা শুনেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপর মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার বয়ানে কিছুটা পরিবর্তন আনলেন।